তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে আলোচিত হবে শর্তাপেক্ষক বচন বা ট্রুথ ফাংশন। এটি একেবারে অবরোহ যুক্তির শেষ অধ্যায়। এই শেষ অধ্যায়ে লজিক পার্ট রয়েছে, ফলে এই লজিক পার্টকে যদি আমরা সূক্ষ্মভাবে করতে চাই বা নির্ভুলভাবে করতে চাই, তাহলে আমাদের কিছু শব্দ সম্পর্কে কিন্তু জানতে হবে। এটা যেহেতু ট্রুথ ফাংশন, তাই আমাদের কিছু প্রতীক বা চিহ্ন এগুলো সম্পর্কে, আমাদের এগুলো ব্যবহার সম্পর্কে আমাদের ভালো করে জানা উচিত। কাজেই আমরা সেগুলোর ব্যবহার সম্পর্কে আগে ভালো করে জানবো, তারপরে আমরা লজিক করতে পারবো। ফলে এই অধ্যায়টিকে আমি দুটি ক্লাসে ভাগ করেছি। আজকে আমরা সেই শব্দগুলো সম্পর্কে, অর্থাৎ এই ক্লাসে আমরা আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে সত্য সারণী করব, সত্য মূল নির্ণয় করব এবং বৈধতা বিচার করব সেখানে। তো এবারে তোমরা দেখো, এখানে সেই শব্দগুলো সম্পর্কে আমরা আগে বুঝে নেই। তো দেখো এবারে, তো প্রথমে এখানে যে কথাটি বলা দরকার সেই কথাটি হচ্ছে যে এখানে বচন অর্থে বাক্য কথাটিকে ব্যবহার করা হবে। কি বলা হলো? যে বচন অর্থে বাক্য কথাটিকে ব্যবহার করতে হবে। তার মানে বাক্য মানেই হচ্ছে এখানে বচন ধরে নিতে হবে। তো প্রথমে আমরা যদি বাক্যের কথা বলি, তাহলে প্রথমে সরল বাক্য সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে সরল বাক্যটা কি বলছে? সরল বাক্য হচ্ছে, ধরো একটি উদাহরণ বলি, যেমন সকল মানুষ হয় মরণশীল। মরণশীল এই যে একটি বাক্য, তার মানে এই বাক্যটার দেখো দুটি অংশ, এখানে উদ্দেশ্য অংশ, এখানে বিধেয় অংশ রয়েছে। অর্থাৎ যে বাক্যের অংশগুলি আলাদাভাবে বচন হতে পারে না বা বাক্য হতে পারে না, সেই বাক্যকে আমরা সরল বাক্য বলতে পারি। কি বাক্য বলতে পারি? সরল বাক্য। মরণশীল, তার মানে এই অংশটুকু আলাদা করে বচন হবে না, এই মরণশীল এই অংশটুকু আলাদা করে বচন হবে না, এটাকে আমরা সরল বাক্য বলে থাকি। তাহলে কোন বাক্যকে আমরা সরল বাক্য বলবো? যে তাহলে যে বাক্যের অংশগুলো কি হতে পারবে না, আলাদাভাবে বাক্য হতে পারবে না, সেই বাক্যটিকে আমরা সরল বাক্য বলবো। তো ক্লিয়ার? এটা তাহলে সরল বাক্য হলো। এবারে আমরা পরের যে বিষয়, আমরা আরেক ধরনের বাক্যের কথা বলবো। এই বাক্যটির নাম হচ্ছে যৌগিক বাক্য। এই বাক্যটির নাম কি? এই বাক্যটির নাম হচ্ছে যৌগিক বাক্য। এবারে এই যৌগিক বাক্য আমরা কাকে বলি? দেখো এবারে একটি উদাহরণ আগে লিখি। যদি আমরা বেশি খাই তবে মোটা হব। তাহলে কি বললাম? যে যদি আমরা বেশি খাই তবে আমরা মোটা হব, যদি বেশি খাই তবে মোটা হব। এখন দেখো, এই যে এটাও কিন্তু একটা বাক্য। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যৌগিক বাক্য। কেন বলবো? কারণ এই যে, অর্থাৎ যে বাক্যের অংশগুলি, এই একটা অংশ, এই একটা অংশ আলাদা আলাদা ভাবে বচন হতে পারে। তার মানে যে বাক্যের কি বললাম, এই যে অংশগুলো আলাদা 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 ভাবে বাক্য হতে পারে। অর্থাৎ আমরা বেশি যদি খাই, অর্থাৎ আমরা বেশি খাই, এখানে একটি বাক্য, এখানে একটি বাক্য, অর্থাৎ এই বাক্যগুলো বচন হতে পারে। এই বাক্যগুলো এখানে এটা বচন হতে পারে, এটা বচন হতে পারে। এই জন্যে কি বলা হবে? যে বাক্যের অংশগুলো আলাদা আলাদা ভাবে বাক্য হতে পারে, সেই বাক্যকে আমরা বলবো যৌগিক বাক্য। ব্যাপারটা ক্লিয়ার? আর সরল বাক্যে আমরা কি দেখলাম? সরল বাক্যে আমরা দেখলাম যে ওখানে যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু বাক্য হতে পারে না, আর যৌগিক বাক্যের যে অংশগুলো ছিল সেগুলো বাক্য হতে পারে। তার মানে যে বাক্যের অংশগুলো বাক্য হতে পারে সেটা হচ্ছে যৌগিক বাক্য, আর যে বাক্যের অংশগুলো বাক্য হতে পারে না সেটাকে আমরা বলবো সরল বাক্য। তো এবারে সরল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্যের ধারণা আমাদের পরিষ্কার হলো। এবারে দেখো, যোজক একটি শব্দ। এই যে যোজক, তাহলে যোজক আমরা কাকে বলবো? এবারে দেখো, এই যৌগিক বাক্যের মধ্যে রয়েছে কি? এই যে যদি, তবে, এই যে যদি আর তবে, এই যে শব্দ দুটি, এই শব্দ দুটি কি হলো? এই শব্দ দুটি দিয়ে দুটি বাক্যকে আমরা জয়েন করেছি, অর্থাৎ একখানে করে দিয়েছি। তাই এই যে যদি আর তবে, এগুলোকে আমরা বলছি যোজক। বোঝা গেল কি? তাহলে যোজক কাকে বলে?
যোজক কাকে বলে? তাহলে যোজক হচ্ছে, দেখো এই যে অংশ বাক্য, এইটা একটা বাক্য, এটা একটা বাক্যের অংশ, এটা একটা বাক্যের অংশ। তাহলে আমরা এই যোজকের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? তাহলে যে শব্দ সমষ্টি, এই একটা শব্দ, এই একটা শব্দ, যে মানে শব্দ সমষ্টি বচনগুলোকে, এই যে একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ এটা একটা বচন, এটা একটা বচন, এই বচনগুলোকে কি করে যুক্ত করে একটি নতুন বচন তৈরি করে, তখন তাকে আমরা বলি যোজক। অর্থাৎ এই শব্দগুলোকে আমরা যোজক বলি। অর্থাৎ যদি, তবে, এরকম, অথবা, এই যে এই জাতীয় অনুরূপ শব্দগুলোকে আমরা যোজক বলতে পারি। এবারে দেখো আমরা পরের আরেকটি শব্দ বলবো। এই শব্দটি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবক কাকে বলি? আসলে এই ধ্রুবক নতুন কোনো বিষয় নয়। এই যে যোজক আমরা বললাম, এই যোজক জ্ঞাপক যে চিহ্নগুলো বা বর্ণগুলো, সেগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক। তাহলে যোজক জ্ঞাপক যে চিহ্নগুলি থাকে, এই যোজক জ্ঞাপক চিহ্ন ধরো এরকম হতে পারে। যোজক জ্ঞাপক চিহ্নগুলো, এই একটা চিহ্ন রয়েছে, এটাকে আমরা ইমপ্লাইজ বলতে পারি। ডট রয়েছে একটা চিহ্ন, এই ভেল রয়েছে আর একটা চিহ্ন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব একটু পরেই। তো আমরা এখানে ধ্রুবক সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে ধ্রুবক হলো যোজক জ্ঞাপক যে চিহ্নগুলো, অর্থাৎ যোজকের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা যোজক বলতে পারি। ধরো এই যে হুক, এটাকে আমরা বলি ডট, এটাকে আমরা বলি ভেল, এটাকে আমরা বলি ট্রিপল বার। যে এই যে যোজকের পরিবর্তে আমরা যখন এই শব্দগুলো, এই প্রতীক চিহ্নগুলো ব্যবহার করব, তখন তাকে আমরা বলবো ধ্রুবক। তাহলে ধ্রুবকের ধারণা ক্লিয়ার হলো। এবারে আমরা গ্রাহকে চলে যাব। তাহলে গ্রাহক, প্রথমে আমাদের জানতে হবে যে আসলে গ্রাহক বিষয়টা কি। দেখো গ্রাহক আমরা কাকে বলবো? এই দেখো এখানে একটি বাক্য, এই বাক্যটা হচ্ছে যৌগিক একটি বাক্য, তাই তো? এখন এই যে যৌগিক বাক্যে, এই যৌগিক বাক্য, এই যৌগিক বাক্যের মধ্যে থাকে কি? এই যৌগিক বাক্যের মধ্যে থাকে হচ্ছে সরল বচন। এই একটা বচন, এই একটা বচন। তাহলে এই যৌগিক বাক্যের অন্তর্গত যে সরল বচনগুলি রয়েছে, এই সরল বচনগুলির পরিবর্তে আমরা কতগুলি বর্ণ ব্যবহার করব। ধরো পি ব্যবহার করতে পারি, কিউ ব্যবহার করতে পারি, ঠিক আছে, আর ব্যবহার করতে পারি, এস ব্যবহার করতে পারি। তো সরল বচনগুলির পরিবর্তে যে চিহ্ন বা বর্ণগুলি ব্যবহার করব, সেই চিহ্ন বা বর্ণগুলিকে আমরা গ্রাহক বলবো। কি বলবো? গ্রাহক বলবো। তাহলে গ্রাহক কাকে বলে? গ্রাহক হচ্ছে সরল বাক্যের, না সরি ভুল বললাম, যৌগিক বাক্যের অন্তর্গত যে সরল বচনগুলি থাকে, তার পরিবর্তে যে চিহ্নগুলি আমরা ব্যবহার করি, যেমন ধরো পি, কিউ, আর, এস, এগুলোকেই আমরা বলি গ্রাহক। বোঝা গেল কি ব্যাপারটা? এবারে দেখো গ্রাহক হচ্ছে আমাদের দু ধরনের হয়ে থাকে। গ্রাহকের ব্যাপারটা যেহেতু পরিষ্কার হয়ে গেল, যে যৌগিক বাক্যের অন্তর্গত সরল বচনগুলির পরিবর্তে যে সমস্ত আমরা বর্ণ ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি, তাকে আমরা গ্রাহক বলি। এই গ্রাহককে আমরা প্রথমে দুভাগে ভাগ করলাম। একটাকে আমরা বলবো বচন গ্রাহক, আর একটাকে বলবো আমরা পদ গ্রাহক। পদ গ্রাহক। তাহলে দেখো এবারে এই দুটো জিনিস বুঝে নিলে আমাদের গ্রাহকের ধারণা কমপ্লিট হয়ে যাবে। এবারে বচন গ্রাহক কাকে বলবো আমরা, আর হচ্ছে পদ গ্রাহক কাকে বলবো। যখন আমরা লিখছি সকল এইজ হয় পি, যখন লিখছি সকল এইজ হয় পি, তার মানে এখানে এই এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মানুষ, আর এখানে ব্যবহার করতে পারি স্বার্থপর। তাহলে পি এর পরিবর্তে আমরা স্বার্থপর ব্যবহার করতে পারি, এস এর পরিবর্তে আমরা মানুষ ব্যবহার করতে পারি। এগুলো দেখো স্বার্থপর আর হচ্ছে এই মানুষ আর এই স্বার্থপর আসলে একটি পদ। তাহলে যখন কোনো বর্ণ প্রতীকের পরিবর্তে যখন আমরা কোনো পদ ব্যবহার করছি, কি বললাম? এই যে বর্ণ প্রতীক এস ছিল, এস এর পরিবর্তে কি ব্যবহার করছি? পদ ব্যবহার করছি। এটা কি স্বার্থপর? এটাও একটা পদ।
তাহলে যখন এই প্রতীক চিহ্নগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করি, যখন পদ ব্যবহার করি, এটা পদ একটা, এটা একটা পদ, যখন আমরা পদ ব্যবহার করি তখন তাকে আমরা বলবো পদ গ্রাহক। বুঝে গেল? কিন্তু যখন আমরা বলি যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, এখানে আমরা কি লিখতে পারি, এই পি এর পরিবর্তে আমরা লিখতে পারি যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে। এবারে দেখো তাহলে যে বর্ণ প্রতীকের সাহায্যে বা বর্ণ প্রতীকের পরিবর্তে এই যে বৃষ্টি হয় ব্যাপারটা আর এই যে মাটি ভেজা ব্যাপারটা, আসলে এই দুটা কিন্তু কোনো পদ নয়, এই দুটা হচ্ছে বচন। তাই যে বর্ণ প্রতীকের সাহায্যে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বচন ব্যবহার করি, তখন সেই গ্রাহককে আমরা বচন গ্রাহক বলতে পারি, কারণ এটা বচন ব্যবহার করা হয়েছে এই প্রতীকের পরিবর্তে। এই কিউ এর পরিবর্তে মাটি ভেজে, কারণ এটি একটি বচন, কিন্তু এখানে দেখো মানুষ একটি পদ আর মাটি ভেজে এটা হচ্ছে একটি বচন। কাজেই যখন আমরা কোনো প্রতীকের সাহায্যে বচন ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো বচন গ্রাহক, আর যখন পদ ব্যবহার করব তখন সেটাকে বলবো পদ গ্রাহক। তাহলে গ্রাহকের ধারণা কমপ্লিট হলো। এবারে আমরা আসবো হচ্ছে প্রতীক। প্রতীক বলে আমাদের আরেকটি শব্দ রয়েছে। এই প্রতীক শব্দটা তোমরা হয়তো বুঝে গেছে যে প্রতীক শব্দটা কি। এবারে দেখো প্রতীক সম্পর্কে একটু বলে নেই। এই প্রতীক আসলে সংক্ষেপক, সংক্ষেপে কোনো কিছুকে প্রকাশ করাকেই আমরা প্রতীক বলি। তাহলে এই যে প্রতীক বা সংক্ষেপক, আসলে প্রতীকী যুক্তি বিজ্ঞানে এখানে কোনো শব্দ ব্যবহার হবে না, শব্দের পরিবর্তে আমরা চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নগুলিকেই আমরা বলবো বর্ণ বা প্রতীক, এই চিহ্নগুলিকেই আমরা বলবো বর্ণ বা প্রতীক। তাহলে বর্ণ বা প্রতীক কি হতে পারে? বর্ণ বা প্রতীক, ধরো এই যে এবারে আমরা এক একটি করে বর্ণ বা প্রতীকের কি কি চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করব এই ট্রুথ ফাংশনে বা এই যুক্তি বিজ্ঞানে। তোমরা এবারে একটু খেয়াল করো, কারণ এই বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতীক বিষয়টা, বর্ণ বিষয়টা বা চিহ্ন বিষয়টা তোমরা যদি ভালো করে না বোঝো, এর ব্যবহারগুলো যদি আমরা শিখতে না পারি, তাহলে কিন্তু আমরা এর যে লজিক পার্টটা তাহলে কিন্তু বুঝবো না। তো এটা এখানে ভালো করে খেয়াল করার বিষয়। তো তোমরা দেখো এবারে আমাদের চিহ্ন, ধরো এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে নট। এই চিহ্নটাকে আমরা নট বলবো। এটাকে অনেকে কার্ল বলতে পারে, এটাকে অনেকে ট্রাইড বলতে পারে। তাহলে এই চিহ্নটা আমি আমার বলার সুবিধার জন্য নটই ব্যবহার করব। তাহলে এই যে নট চিহ্নটা কি কি শব্দ থাকলে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারবো। তো দেখো এই যে প্রথমে নটের আলোচনা করছি। ধরো কোনো বাক্যে নয় রয়েছে, নেই রয়েছে, না রয়েছে, বা এটি মিথ্যা যে, এই যে জাতীয় শব্দগুলি রয়েছে, এই জাতীয় শব্দগুলির ক্ষেত্রে আমরা নট ব্যবহার করতে পারি। তো ধরো এমন বলল যে এমন নয় যে, এমন নয় যে পাপিয়া মিথ্যেবাদী, এমন নয় যে পাপিয়া মিথ্যেবাদী। এবারে ধরো এই যে পাপিয়া মিথ্যেবাদী, এই বিষয়টার জন্য আমরা পি ব্যবহার করতে পারি, আর এই যে এমন নয়ের জন্য আমরা নট ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা এভাবে প্রতিগায়িত করতে পারি, যখন এই যে শব্দগুলো থাকছে এই শব্দগুলোর প্রতীক চিহ্নকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এমন নয় যে পাপিয়া মিথ্যেবাদী, এই পাপিয়া মিথ্যেবাদীর জন্য পি ধরা হয়েছে, এমন নয়ের জন্য নট ধরা হয়েছে। অর্থাৎ নট চিহ্নের ব্যবহার আমরা শিখে গেলাম। নট কখন ব্যবহার হবে? এমন নয় যে না থাকলে এরকম ব্যবহার হবে, নেই থাকলে ব্যবহার হবে। ধরো আমরা যদি এখানে আরেকটি উদাহরণ বলি যে আজ রবিবার নয়, আজ রবিবার নয়, তাহলে এই রবিবারের জন্য আমরা পি ধরতে পারি, নয়ের জন্য আমরা নট ব্যবহার করতে পারি, কিন্তু এই নটটাকে আমরা প্রথমে ব্যবহার করব, শেষে ব্যবহার করা যাবে না।
তো বোঝা গেল নট আমরা কখন ব্যবহার করি, যখন আমরা নট দিয়ে কোনো বিষয়কে বোঝাবো তখন সেই জাতীয় বচনগুলোকে বলা হবে নিষেধক বচন। মনে থাকে যেন, কারণ এখান থেকে ছোট প্রশ্ন হবে, কাজেই তোমরা ভালো করে খেয়াল করবে যে আমি কোন শব্দগুলো ব্যবহার করতেছি। তাহলে এই নিষেধক বচন বলতে পারি এটাকে, আবার এটাকে আমরা প্রাতিকল্পিক বচন বলতে পারি। এটাকে কি বলতে পারি? প্রাতিকল্পিক বচন বলতে পারি। তো পরীক্ষার সময় এটা সহজেই থাকতেও পারে যে এটি নিষেধক বচনের মানে একটি নিষেধক বচনের উদাহরণ দাও। তখন নিষেধক বচন মানে হচ্ছে নয় দিয়ে যুক্ত থাকবে। যদি বলে নিষেধক বচনের আকার দেখাও, তখন আমরা নট ফি লিখে দেবো, নিষেধক বচন হয়ে গেল। এবারে যখন প্রাতিকল্পিক বচনের উদাহরণ যাবে তখনও আমরা এটাই লিখতে পারবো, নট ফি মানে হচ্ছে এই প্রাতিকল্পিক বচন। প্রাতিকল্পিক বচন মানে হচ্ছে নিষেধক বচন। তাহলে নিষেধক বচন বলতে আমরা কি বুঝলাম? কোনো বাক্যের মধ্যে যদি এই না জাতীয় শব্দগুলো থাকে তাহলে আমরা সেটিকে নিষেধক বচন বলতে পারি, সেটিকে প্রাতিকল্পিক বচন বলতে পারি। তাহলে বোঝা গেল নট কখন কিভাবে ব্যবহার হচ্ছে। তো নটের ব্যবহার আমরা শিখলাম। এবারে দেখো পরের যে আরেকটি বর্ণ রয়েছে বা চিহ্ন রয়েছে, সেই চিহ্নটি সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। এবারে আমরা আলোচনা করব ডট বলে একটি চিহ্ন রয়েছে, ডট। ডটের চিহ্ন এরকম একটি ফোঁটা, এরকম একটি ফোঁটা দিলেই আমরা ডট চিহ্নটি হয়ে যায় আমাদের, তাহলে এটা আমাদের ডট। তাহলে এবারে আমরা এই চিহ্নটি কখন ব্যবহার করব, কোন কোন শব্দ থাকলে আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারবো। তো দেখো এই ডট যদি কোনো বাক্যে কি থাকবে, এবং থাকে, কিন্তু থাকে, ও থাকে, এবং কিন্তু, যাই হোক, যা হোক, অধিকন্তু, এই শব্দগুলো থাকলে আমরা ডট ব্যবহার করতে পারি। কি কি থাকতে হবে? যদি কোনো বাক্যে এবং থাকে, কিন্তু থাকে, ও থাকে, যা হোক থাকে, অধিকন্তু, উপরন্তু, এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা সেখানে ডট ব্যবহার করতে পারবো। তো একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যদি বলি তুমি এবং আমি সিনেমায় যাব, তাহলে দেখো এবারে এই যে তুমির জন্য আমি পি ধরতে পারি বা ইউও ধরতে পারি, ইউ তুমি, খুশি। এবারে আমির জন্য এখানে আমি কিউ ধরবো, তোমরা আইউ লিখতে পারো, অর্থাৎ ওয়াই আই লিখতে পারো। তুমির জন্য ইউ লিখতে পারো, তুমি ইউ ওয়াই লিখতে পারো, আর হচ্ছে আমির জন্য আই লিখতে পারো। তো আমরা প্রথমে এটা আমি আমার সুবিধার্থের জন্য পি ধরলাম, পরেরটাকে তুমির জন্য পি ধরলাম, আমির জন্য কিউ ধরলাম। এবারে এবং চিহ্ন রয়েছে, এবারে ডট বসিয়ে দিলাম। তার মানে ব্যাপারটা হলো পি ডট কিউ। এইটাকে আমরা এইভাবে প্রতিকায়িত করতে পারি। এখানে দেখো এবং শব্দটি রয়েছে, এবং এর জন্য আমরা ডট ব্যবহার করলাম। তাহলে তুমি আমি সিনেমায় যাব, তার মানে পি ডট কিউ। এইটার প্রতিকায়িত রূপ হচ্ছে এটা, এটাকে বলা হয় প্রতিকায়িত করা। তো এরকমও ছোট প্রশ্নে হয়তো তোমাদের দেবে। এরকম আরেকটি উদাহরণের কথা বলি, আরেকটি উদাহরণ বললে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বললাম বাবলি একটি মেয়ের নাম, বাবলি ভালো, কিন্তু তার ভাষা ভালো নয়। এবারে দেখো এই যে বাবলি ভালো, এই বিষয়টার জন্য আমরা পি ধরতে পারি, আর তার ভাষা ভালো নয় এটার জন্য আমরা কিউ ধরতে পারি। এই নয়ের জন্য দেখো এখানে নট চলে আসবে, এই কিন্তুর জন্য ডট চলে আসবে। বোঝা গেল? তাহলে বাবলি ভালো এইটুকের জন্য আমরা পি ধরলাম, কিন্তু তার ভাষা ভালো নয় এইটুকের জন্য কিউ ধরে, এই যে নয় যেহেতু রয়েছে এই জন্য আমরা নট করে দিলাম, আর কিন্তুর জন্য আমরা ডট বসিয়ে দিলাম। তাহলে এই বাক্যটার প্রতিকায়িত হলো পি ডট নট কিউ। এবারে নিশ্চয়ই এই ডটের ব্যবহার তোমরা বুঝে গেছো। এবারে দেখো এই যে যখন আমরা এই ডট চিহ্ন দিয়ে কোনো বচন প্রতিষ্ঠা করব বা প্রতিস্থাপিত করব, তখন সেই বচনগুলিকে
আমরা কি বচন বলতে পারি, তখন সেই বচনগুলিকে আমরা সংযোগী সংযোগী বা সংযোগী বচন বলবো, সংযোগী বচন বলবো। এবারে দেখো, তাহলে ডটের ব্যবহার আমরা শিখে গেলাম। এবারে আমরা পরের আরেকটি চিহ্ন রয়েছে, সেই চিহ্নটির ব্যবহার আমরা জানবো, যে চিহ্নটিকে বলা হয় ভেল। যে চিহ্নটিকে বলা হয় ভেল, এটাকে ভেল বলা হয়। এই চিহ্নটির লক্ষণ কি কি দেখে আমরা ভেল ব্যবহার করব। দেখো, যদি কোনো বাক্যে অথবা থাকে, নতুবা থাকে, হয় অথবা, নতুবা, নয়তোবা, হয়তো, এই জাতীয় শব্দগুলোর জন্য আমরা ভেল চিহ্ন ব্যবহার করব। তাহলে যদি কোনো বাক্যে অথবা দিয়ে দেখো, অথবা থাকে, নতুবা থাকে, কিংবা থাকে, তখনই আমরা এই ভেল চিহ্নটা ব্যবহার করতে পারবো। একটা উদাহরণ বলি, আজ বুধবার, আজ বুধবার, অথবা বুধবার নয়। তাহলে দেখো, এই আজ বুধবার প্রথম টুকের জন্য আমরা পি ধরি, পরের টুকের জন্য আমরা কিউ ধরবো না, কিউ ধরা যাবে না, কারণ এটা বুধবার রয়েছে, এটাও বুধবার রয়েছে। বুধবারের জন্য যেহেতু পি ধরা হয়েছে, তাই বুধবার এখানে পি রাখতে হবে, কিন্তু এখানে নয় আছে জন্য এটার সামনে নট বসিয়ে দেব। তাহলে দেখো, অথবার জন্য আমরা এই ভেল শব্দটা ব্যবহার করব। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো পি ভেল নট পি। এই হচ্ছে বিষয় ভেলের ব্যবহার। তো এইরকম ভাবে আমরা ভেল শব্দটিকে, ভেল চিহ্নটিকে ব্যবহার করতে পারি। এবারে আরেকটি উদাহরণ বলি, রুদ্র অথবা সোহেল রুদ্র অথবা সোহেল কেউই বাড়িতে নেই, কেউই বাড়িতে নেই। ব্যাপারটা যদি এরকম হয়, রুদ্রের জন্য আমরা পি ধরবো, সোহেলের জন্য আমরা কিউ ধরবো, কেউই বাড়িতে নেই, তার মানে কি সোহেলের আর সঙ্গে নেই আছে না? ব্যাপারটা এরকম নয়, বলছে কেউই বাড়িতে নেই, তার মানে এই রুদ্র সামনেও নয় আছে, আবার সোহেল নেই, সোহেলও বাড়িতে নেই, এটার সামনেও নট আছে। অথবার জন্য আমরা ভেল ব্যবহার করতে পারি। এরকম ভাবে বলতে পারি যে নট পি ভেল নট কিউ। এটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখবো যে পি ভেল কিউ, ব্রেকেট দিয়ে নটটাকে সামনে দিয়ে দিব। তাহলেই আমরা বুঝে গেলাম যে রুদ্র এবং সোহেল এই দুজনের মধ্যে কেউই বাড়িতে নেই। এই হচ্ছে আমাদের অথবা নতুবা শব্দটির ব্যবহার, আমরা ভেল কখন ব্যবহার করছি, বোঝা গেল। এবারে আমরা যে শব্দটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুক। এই হুককে কেউ রস্যু বলে, কেউ ইমপ্লাইসও বলে থাকে। তাহলে দেখো, এই যে হুক শব্দটি, আমি হুক ব্যবহার করি, এই হুক শব্দটা, এটার চিহ্ন হচ্ছে এই রকম, এটার চিহ্ন হচ্ছে এই যে এদিকে দিয়ে এই যে এইরকম, এটাকে আমরা হুক বলি। তাহলে এই হুক আমরা কখন বসাতে পারি? দেখো, যদি কোনো বাক্যের মধ্যে যদি তবে থাকে, ঠিক আছে, এবং যদি, কেবল যদি বা কেবল যদি থাকে, কেবল যদি থাকে, এই জন্যে আমরা যদি তবে কেবল যদি থাকে যে বাক্যগুলোর মধ্যে, সেই বাক্যগুলোতে আমরা এই হুক ব্যবহার করতে পারি। তো ধরো, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়। তাহলে দেখো, এই যে মেঘ করার জন্য আমরা পি ধরতে পারি, বৃষ্টি হওয়ার জন্য আমরা কিউ ধরতে পারি। এবারে যদি তবের জন্য আমরা হুক ব্যবহার করব, অর্থাৎ পি হুক কিউ। এই হচ্ছে এটার প্রতিকায়িত রূপ, পি হুক কিউ। তাহলে আমরা কোনো বাক্যের মধ্যে যখন যদি তবে থাকবে, কেবল যদি থাকবে, তাহলেই আমরা সেটাকে হুক ব্যবহার করতে পারি। তো এরকম আরেকটি উদাহরণ দেই, এই উদাহরণটা তোমরা খেয়াল করো। যদি মেঘ
বাড়িতে হাসে, মেঘ একটি ছোট্ট ছেলের নাম, যদি বাড়িতে হাসে তবে বাড়ির লোক খুশি থাকে। তো এই ব্যাপারটাকে আমরা প্রতিকায়িত করতে চাই। যদি মেঘ হাসে, মেঘ বললাম প্রথমে, এই মেঘ হচ্ছে একটি ছোট্ট শিশু বা ছেলে। যদি মেঘ বাড়িতে হাসে তবে বাড়িতে লোক খুশি থাকে। তার মানে দেখো, যদির সঙ্গে যে অংশটুকু আছে এটাকে আমরা পি ধরবো, আর বাড়িতে খুশি থাকার জন্য এটাকে আমরা কিউ ধরবো। যদি তবে রয়েছে এই জন্য, যদি তবে রয়েছে এই জন্য আমরা হুক ব্যবহার করব। তাহলে এই ব্যাপারটিকে আমরা অতি সংক্ষেপেই প্রকাশ করতে পারলাম পি হুক কিউ লিখে। অর্থাৎ আমরা অর্থ বুঝে গেলাম যে মেঘ বাড়িতে যখন হাসবে তখন বাড়ির লোক সকলেই খুশি থাকবে। ব্যাপারটা এরকমই। এবারে আমরা পরেশ চিহ্নের কাছে চলে যাব। এবারে পরেশ চিহ্নটা হচ্ছে, এটাই আমাদের শেষ বর্ণ বা শেষ চিহ্ন। এই চিহ্নটির নাম হচ্ছে ট্রিপল বার। ট্রিপল বার কেন দেখো, এবারে এই ট্রিপল বারের চিহ্ন ট্রিপল বার এটাতে একটি শব্দ যদি এবং কেবল যদি এই শব্দটি থাকে তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। যদি এবং কেবল যদি এই শব্দটি থাকে তাহলে আমরা এই ট্রিপল বার চিহ্নটি ব্যবহার করতে পারি। এই চিহ্নটি কেমন? এই চিহ্নটি হচ্ছে এই রকম, এরকম দাগ তিনটা দিতে হবে, এই জন্য এটাকে আমরা বলি ট্রিপল বার। এবারে একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণটা এরকম, ধরো যোগী বাবু সমস্যাটি সমাধান করতে পারবে যদি এবং কেবল যদি তার মাথা ঠিক থাকে। ব্যাপারটা এরকম, যোগীবাবু সমস্যাটি সমাধান করতে পারবে যদি এবং কেবল যদি তার মাথা ঠিক থাকে। তাহলে দেখো, এই যে যদি এবং কেবল যদির আগের অংশকে আমরা পি ধরবো, আর তার মাথা ঠিক থাকে এটাকে ধরবো আমরা কিউ, আর যদি এবং কেবল যদিকে আমরা এখানে করব ট্রিপল বার। বোঝা গেল ব্যাপারটা? এইরকমই আসলে এই ট্রিপল বার শব্দটির একটাই শব্দ, যদি এবং কেবল যদি। এই শব্দটি থাকলে আমরা এই ট্রিপল বার চিহ্নটি ব্যবহার করতে পারি, এবং এই ট্রিপল বার চিহ্ন দিয়ে যে বচনগুলোকে আমরা তৈরি করব সেই বচনগুলোকে আমরা বলবো কি বলবো? সেই বচনগুলিকে আমরা বলবো দ্বিপ্রাকল্পিক বচন। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে যখন আমরা বলছিলাম এই যে হুক চিহ্নটি ব্যবহার করছি, যখন যদি তবে ছিল তখন এই চিহ্নটি ব্যবহার করি যদি তবে থাকলে। তো যদি তবে যখন আমরা ব্যবহার করব তখন সেটাকে আমরা বলি প্রাকল্পিক বচন। এর আগের চ্যাপ্টারগুলিতে অনেকবার আলোচনা হয়েছে। আর হচ্ছে যখন আমরা ভেল ব্যবহার করব, ধরো পি ভেল কিউ ব্যবহার করলাম, এই ধরনের বচনগুলোকে আমরা বলবো বৈকল্পিক বচন। আর পি হুক কিউ এই ধরনের বচনগুলোকে আমরা বলবো কি বচন? প্রাকল্পিক বচন। এখন বলতেই পারে যে প্রাকল্পিক বচনের উদাহরণ দাও, তখন তোমরা এরকম লিখবে পি হুক কিউ এটা একটি প্রাকল্পিক বচন, পি হুক কিউ পি ভেল কিউ এটা হচ্ছে একটি বৈকল্পিক বচন। ট্রিপল বার অর্থাৎ দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন কখন? যখন এই ট্রিপল বার চিহ্নটি থাকবে তখন সেটিকে আমরা দ্বিপ্রাকল্পিক বচন বলতে পারি। তো পরীক্ষা এরকম থাকতে পারে যে দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ দাও, তখন তোমরা এই ট্রিপল বারের চিহ্ন দিয়ে বা এবং যদি এবং কেবল যদি মানে শব্দটিকে বাক্যে রেখে এইভাবে উদাহরণ দেবে। তো এই মোটামুটি চিহ্নগুলো সম্পর্কে আমার বলার। তো এই চিহ্নগুলি সম্পর্কে যদি তোমরা সঠিকভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু আমরা পরের চ্যাপ্টারে যে সত্যমূল বের করব, যে বৈধতা বিচার করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আজকে এই ক্লাসে এ পর্যন্তই থাকলো। আমরা পরের যে ক্লাসটি থাকবে সেই পরের ক্লাসটি কিন্তু এই ক্লাসটিকে মিলিয়ে দেখতে হবে, না হলে কিন্তু এই চ্যাপ্টারটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হবে না। তো আজকে এ পর্যন্তই থাকলো।